অর্থাৎ আমরা জুলাইয়ের যে স্পিরিট, এটা খুবই দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে যারা সরকারে আছেন তারা কিন্তু সেটা লঙ্ঘন করছেন। তাহলে আমরা এত বড় একটা অভ্যুত্থানের পরেও যদি আমাদের শিক্ষা না হয়, তাহলে আসলে কবে আমরা শিক্ষা পাবো? একটা জাতি হিসাবে কবে আমরা ঘুরে দাঁড়াবো যে এনাফ ইজ এনাফ? বিচার বিষয়ে ঐক্যমত তৈরি করতে হবে এবং একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করতে হবে, যে কাঠামোর উপর নির্ভর করে তাদের বিচার হবে, তাদের সংস্কার হবে। সেই কাঠামোতে একমত হতে হবে। সেই কাঠামোতে একমত হয়ে যত দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। তারপরে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে তখন তার উপরে বারবার চাপ প্রয়োগ করতে হবে যাতে ওই কাঠামো, ঐক্যমতের যে কাঠামো, সেই কাঠামোর উপরে ভিত্তি করে সংস্কারগুলো হয় এবং বিচারগুলো হয়। কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা দেখিনি। আর তো শুধুমাত্র পিএসরাই সবাই খারাপ এবং কোনো উপদেষ্টা খারাপ না, এইটা তো মানুষ বিশ্বাস করবে না। তো যে কারণে এটা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সামনের সারির অনেকের বিরুদ্ধেও যে এই অভিযোগগুলো আসছে, সেইটা কিন্তু আমাদের আশাভঙ্গ ঘটেছে যে এই ধরনের যুদ্ধক্ষেত্রে আমাদের মতো দেশের হয়তো সরাসরি কোনো সামরিক হচ্ছে ক্ষতির আশঙ্কা নাই, এটা জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য। কিন্তু এই যে বিশ্বায়নের যে যুগ, সেই যুগে সরাসরি আপনার ক্ষতির সম্মুখীন না হলেও নানাভাবেই আমরা একটা দেশ ক্ষতির সম্মুখীন হলে আর একটা দেশ সেটার উপরে প্রভাব পড়তে পারে। যেমন তেলের দাম, যেমন হচ্ছে মিডল ইস্টে আমাদের অনেক মানুষ থাকেন, কাজ করেন, প্রবাসী ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যারা সেখান থেকে আমাদের রেমিটেন্স পাঠান। তো বাংলাদেশে দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে আমরা অন্যান্য দেশে যারা একটু শিক্ষিত ইমিগ্রেন্ট আছেন তাদের বিষয়ে বেশি কনসার্ন আমরা থাকি, কিন্তু যারা বেশি রেমিটেন্স পাঠান তারা কিন্তু প্রবাসী শ্রমিকরা। আমরা যারা শিক্ষিত এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ভালো চাকরি করি, তারা কিন্তু বেশিরভাগ সময় আমাদের অর্থটা যেখানে থাকি সেখানেই খরচ করি। কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ সময় শ্রমিক শ্রেণীর যারা রয়েছেন, যারা খেটে খান এবং হচ্ছে যে আহ, এমন চাকরি করেন, নিজে একা থাকেন এবং সেখান থেকে একটা বড় অঙ্কের মানি বা টাকা সঞ্চয় করে তারা দেশে পাঠান, সেখান থেকেই কিন্তু আমাদের রেমিটেন্স গুলো হয়, আমাদের দেশ পরিচালনা করা হয়, আমাদের দেশের খরচগুলো হয়। কিন্তু এটা খুবই আনফরচুনেট, দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ সময় আমরা তাদের যে নিড রয়েছে, তাদের চাহিদা রয়েছে, তাদের জীবন রয়েছে, সেগুলো নিয়ে খুব একটা আমরা চিন্তা করি। তো আমাদের এই এই প্রথার বিলোপ করা দরকার, এই প্রবণতাটা শেষ করা দরকার। আমাদের তাদের রাইটফুল যে অধিকার এবং তাদের যে সুবিধা, সেই সুবিধাগুলো তাদেরকে দেওয়া উচিত। যেমন এখনকার যে উদাহরণটা, সেই উদাহরণটা এখানে যদি অনেক শিক্ষিত মানুষ কাজ করতেন তাহলে দেখতেন যে একটা বড় ধরনের সাড়া পড়তো সেখানে। কিন্তু সেখানে যেহেতু আমাদের খেটে খাওয়া প্রবাসী শ্রমিকরা রয়েছেন মূলত মিডল ইস্টে, এত বেশি সাড়া আপনি দেখছেন না। কিন্তু আমাদের সরকার প্রত্যেকটা দূতাবাসের উচিত তাদের ইভাকুয়েশনের ব্যবস্থা করা। ইরানে অবশ্যই আগে অনেকে ডাক্তার যেতেন, এখনো অনেক শিক্ষিত মানুষ সেখানে আছেন, তাদেরকেও হচ্ছে যে যে কোনো ভাবে ইভাকুয়েট করা, সেটার ব্যবস্থা কিন্তু সরকারের নেওয়া উচিত বলে আমি এবং মনে করি। সরকারেরও এবং প্রকাশ করা সেই উচিত সাথে হচ্ছে যে আমাদের যে সিভিল সোসাইটি রয়েছে, আমাদের সাংবাদিকরা রয়েছে, তাদেরও কিন্তু এই জোর দাবিটা তোলা উচিত। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে ওই এই 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 ধরনের ডোমেস্টিক একটা হচ্ছে আলোচনা শুরু হলে তখন সেটার একটা ইম্প্যাক্ট পড়ে সরকারের হচ্ছে ফরেন পলিসিতে। অথবা এটা আমাদেরও দায়িত্ব রয়েছে যে এটা এটা করা উচিত। এখন আরো কয়েকটা বিষয় একটু আমাদের দেখা উচিত। সেটা হচ্ছে যে কন্টিনজেন্সি যে প্ল্যানের কথা মেজর জেনারেল মনির সাহেবও বললেন, যে তেলের দাম বাড়লে আসলে আমরা কি করব, আমাদের কতটুকু রিজার্ভ রয়েছে এবং সেই রিজার্ভ, সেই ইকোনমি তে যদি ধস নামে সেটা সামলানোর ক্ষমতা আমাদের কতটুকু রয়েছে। এখন আমরা 5ই আগস্টের পরে আশা করেছিলাম যে আমাদের সব লুণ্ঠন করা টাকাগুলো ফেরত আসবে। আমরা আশা করেছিলাম যারা লুটেরা, যারা গণহত্যাকারী, তাদের বিচার হবে। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম যে 5ই আগস্টের পরে বড় বড় যারা রাঘব বোয়াল রয়েছেন, বড় বড় লুটেরা রয়েছেন, বড় বড় গণহত্যাকারী রয়েছেন, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছেন, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন বেশিরভাগ। ছোটখাটো চুনোপুটি ধরে হচ্ছে এই সরকার হচ্ছে দাবি করছেন যে তারা অনেক কাজ করছেন, যেটা খুবই দুঃখজনক।
বরং ওই যে একদল আর এক দলের সাথে নানাভাবে ওই ক্ষমতার ভাগাভাগি নিয়ে নানা দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে তারা এত ব্যস্ত যে আসলে সাধারণ মানুষ বা দেশের জন্য যেটা উন্নতি হবে, দেশের জন্য যেটা ভালো হবে, সেই কাজ করাতে খুব একটা উৎসাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে আপনি আমাকে যে এর আগে একটা প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা সুইস পতনের ব্যাংকে। পরও পাচারকৃত টাকার পরিমাণ এত বাড়ে কিভাবে, তাই না? হুম। তো কারণ সেই বিষয়ে কারো আগ্রহ নাই, সবার আগ্রহ হচ্ছে কিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করা যায়, কিভাবে হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ভাগিদার হওয়া যায়। অর্থাৎ আমরা জুলাইয়ের যে স্পিরিট, এটা খুবই দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে যারা সরকারে আছেন তারা কিন্তু সেটা লঙ্ঘন করছেন। তাহলে আমরা এত বড় একটা অভ্যুত্থানের পরেও যদি আমাদের শিক্ষা না হয়, তাহলে আসলে কবে আমরা শিক্ষা পাবো? একটা জাতি হিসাবে কবে আমরা ঘুরে দাঁড়াবো যে এনাফ ইজ এনাফ, আর আর হচ্ছে আমরা দুর্নীতি না করে অন্তত দেশটা তাহলে 10 মাসে যে সংস্কারের কথা ওনারা বলেছেন, সেই 10 মাসে আসলে কি হলো? মানে সংস্কার, বিচার এগুলো অগ্রগতি তো থাকার কথা। আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রত্যক্ষ কোনো অগ্রগতি কারো আছে? সংস্কার এবং বিচারের অগ্রগতি কখন হবে? যখন আপনি সংস্কার এবং বিচারকেই প্রধান প্রায়োরিটি দিবেন এবং শুধুমাত্র সেটা কথার কথা বা রেটরিক হবে না, আসলে আপনার উইলিংনেস থাকবে যে এটাই আমি করব। এটা আমার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমরা দেখি যে একটা বড় অংশের কাছে আসলে ক্ষমতা দীর্ঘায়িত করা এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া ইত্যাদি একটা বড় কনসার্ন হয়ে দাঁড়ায়। তারা যদি আসলেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে, তাদেরই তো সব সংস্কার করতে হবে না। কেউ তো কখনো সব সংস্কার করতে পারে না, কোনো সরকারই পারবে না। তাদের যেটা করতে হবে সংস্কার বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হবে, বিচার বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হবে এবং একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করতে হবে, যে কাঠামোর উপর নির্ভর করে তাদের বিচার হবে, তাদের সংস্কার হবে। সেই কাঠামোতে একমত হতে হবে। সেই কাঠামোতে একমত হয়ে যত দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। তারপরে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে তখন তার উপরে বারবার চাপ প্রয়োগ করতে হবে যাতে ওই কাঠামো, ঐক্যমত্যের যে কাঠামো, সেই কাঠামোর উপরে ভিত্তি করে সংস্কারগুলো হয় এবং বিচারগুলো হয়। কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা দেখিনি। আমরা বাস্তবে দেখেছি তারা নিজেরাই বিচার করে ফেলতে চান সবকিছু। তারা নিজেরাই সংস্কার করে ফেলতে চান সবকিছু। এই কারণে তারা আসলে কোনো কিছুই করতে পারছেন না এখন পর্যন্ত। কারণ এটা কোনো তরিকা না, এটা কোনো রাস্তা না। কারণ সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যদি আপনি এটা সঠিকভাবে বিচারটা করতে চান। এই কারণে আপনার ফোকাস কোন দিকে সেটা নিয়ে কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। এবং ওই ওই কোনো একটা ব্যান্ডেড দিয়ে তো আপনি ক্যান্সারের চিকিৎসা করতে পারবেন না, এটা কখনো সম্ভব না। তা এই কারণে হচ্ছে যে আপনার ওই পরিস্থিতিটা বোঝে সে অনুযায়ী ব্যবস্থা করতে হবে। আর যদি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আপনি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যান, যদি আপনার পিএস এর হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে, তাহলে আপনি যে সেই দুর্নীতি থেকে কালিমা মুক্ত সেটা কিভাবে আমরা বলবো, তাই না? তো শুধুমাত্র পিএস রাই সবাই খারাপ এবং কোনো উপদেষ্টা খারাপ না, এইটা তো মানুষ বিশ্বাস করবে না। তো যে কারণে এটা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সামনের সারির অনেকের বিরুদ্ধেও যে এই অভিযোগগুলো আসছে, সেইটা কিন্তু আমাদের আশাভঙ্গ ঘটেছে। অনেক নেতার সম্পর্কে, অনেক হচ্ছে উম, মানে শিক্ষার্থী নেতার সম্পর্কে, এবং এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সম্পর্কে।